ও ও কিরে বান্ধবী, তোর অবস্থা এমন কেন? তোকে এমন দেখাচ্ছে কেন? হয়েছেটা কি? শালা এখন আমাকে ইগনোর করছে। বুঝলাম না এর মধ্যে কি হলো। এখন না দেয় মেসেজ, না দেয় ফোন। আমি মেসেজ দিলে, ফোন দিলে রিসিভ করে না। মানে আমি যেমন করছি তেমনই করছে। এই হচ্ছে ওর ভালোবাসা। তোর এমন ভাবে ওর প্রেমে পড়ে যাওয়াটা, এটা মানতে পারছি না। এটা কোনোভাবেই কাম্য নয়। ওর ওইসব মিস করছিলাম। যবে থেকে আমার পিছু নেওয়া বন্ধ করে দিয়েছে, তখন থেকেই মিস করতে শুরু করেছি। মিস করতে করতে ভালোবেসে ফেলেছি। এখন আমি কি করতে পারি? যা যা তুই ওর সাথে করেছিস, তা যদি তোর সাথে করতে শুরু করে, তাহলে তো মনে হচ্ছে তোর অবস্থা খারাপ হয়ে যাবে রে। তোকে তো আর দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আর এমন হাসবি না তো। তোর এমন হাসি আমার এখন সহ্য হচ্ছে না। আমি আবার কি করলাম? এখন দেখতে একটু কেমন পরিবর্তন হয়েছে না? এই কিছুদিন আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে? এমন পরিবর্তন কিভাবে? হাওয়া বদল হয়েছে, এখানে সেখানে ঘুরেছে, তাই হয়তো এমন হয়েছে। কিন্তু ওর এমন পরিবর্তন হওয়া মেনে নিতে পারছি না। মেনে নিতে হবে, কিছু করার নেই। আচ্ছা, নতুন কাউকে পেয়ে যায়নি তো? যদি পেয়ে যায় তাহলে তো তোর এল লাগ গেয়া। এমন ভাবে হাসবি না তো। তোর হাসি আমার সহ্য হচ্ছে না। কথায় কথায় শুধু হাসি। ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। দুপুরে বাসায় এসে আনিকার জন্য অপেক্ষা করছি। রুমে আসতে দেওয়ালের সাথে চেপে ধরে পড়লাম। সারাদিন কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না, কিন্তু কিছু একটা মিস করেছি। ও মা গো, এমনভাবে কি একটু চিমটি দেই? এসে কোথায় ফ্রেশ হবে তা না করে এইসব। যান, গিয়ে গোসল দিয়ে আসেন। খাবেন না? তা খাবে? হাত দুটো ধরে দেওয়ালের সাথে চেপে ধরে পড়লাম। আবার কখন চিমটি কাটবে ঠিক নেই। খাবার খাওয়ার আগে তোমার ঠোঁট দুটো খাবো, তারপর অন্য কিছু। লিপ কিস করে ছেড়ে বললাম, এবার ঠিক আছে? তাই না? পালিয়ে কোথায় যাচ্ছেন? আনিকা আমার মাথা ধরে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। একটু পরে ছেড়ে দিয়ে বলল, এবার ঠিক আছে, এখন গিয়ে গোসল করে নিন। হুম। ওয়াশরুমে এসে গোসল করে নিলাম। খাবার সময় আম্মু, আপনার ছেলে নামাজ পড়ে না? পরে তো। এই রে খেয়েছে। আব্বুর দিকে তাকিয়ে দেখি চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। গেল, হাটে হাড়ি ভেঙে গেল। এখন একটা ঝড় তুফান বয়ে যাবে। কিরে, তুই ঠিক মতো নামাজ পড়িস না? বাইকের চাবি নিয়ে রেখে দাও। তুই আর একটা কথা বলবি না। যদি কথা বলিস তাহলে তোর হাত খরচ দেওয়া বন্ধ করে দিব। না আব্বু, আর এমন হবে না, প্রমিস। মাঝে মধ্যে পড়েছি, মাঝে মধ্যে ছুটে গেছে। তুই এমন ওয়াদা কতবার করেছিস? ঠিক আছে, এত কথা শুনতে চাই না। তুই বাইকের চাবি দিয়ে যা। সত্যি বলছি, আমি মিস দিব না। যদি মিস যাই, তাহলে আমি নিজে থেকে তোমাকে বাইকের চাবি দিয়ে দিব। ডাইনি কাজটা করলোটা কি? মাথায় থাকে জানো, যদি আবার এমন করছিস তাহলে বাইকের চাবির সাথে সাথে তোর হাত খরচের টাকাও দেওয়া বন্ধ করে দিব। আর খাওয়া শেষ করে নামাজ পড়ে আসবি। খাওয়া শেষ হতেই উঠে চলে এলাম। আনিকা আছে, তাই হয়তো আব্বু আম্মুকে কিছু বলল না। না হলে আমার জন্য আজকে বকা খেতে হতো। এসে অজু করে নামাজ পড়তে এলাম। আম্মু, মানুষের সামনে যেতে আমার ভালো লাগে না। এসে সব বলছে মুখ দেখবে। আমিও মানুষ, তারাও মানুষ। আমাকে এমনভাবে দেখার কি আছে? তাদের সামনে যেতে আমার ভালো লাগে না। কারা বাসা এসেছিল? পাশের বাসার সব তোমার চাচাতো ভাইয়েরা ছিল। তারা এসেছিল ঠিক আছে, আর কেউ যেন না আসে। ভিন্ন গ্রহের প্রাণী না আছে এমনভাবে দেখবে, দেখার কি আছে? নামাজ পড়ে বেরিয়ে দেখি পাড়ার সবাই বসে আড্ডা দিচ্ছে। ওখানে গিয়ে বসে আড্ডা দিতে লাগলাম। বলছি কি, একটা অনুষ্ঠান করলে হতো না? সব আত্মীয় স্বজনকে ডেকে খাইয়ে দিতে, আবার বিয়েটা পড়িয়ে নিতে। ওখানে কিভাবে কেমন হয়েছে কে জানে। আমিও তেমনই ভাবছি। দেখি আজকে ইনভাইট কার্ড ছাপাতে দিয়ে আসবো। একটু আড্ডা দিয়ে বাসায় এসে রুমে এসে দেখি ফোন নিয়ে কারোর সাথে কথা বলছে। তাও আবার আমার ফোনে। আমার ফোনে কার সাথে কথা বলছো?
আপনি যাকে খুঁজছেন সে চলে এসেছে। এই নিন আপনার ফোন। সে নিজেকে আপনার গার্লফ্রেন্ড দাবি করছে। গেল। আজকে শুধু কপালে দেখি বাস লেখা আছে। আনিকার দিকে তাকিয়ে আছি, আনিকা আমার দিকে তাকিয়ে আছে আর ইশারা করে ফোন নিয়ে যেতে বলছে। গিয়ে ফোন নিয়ে কেটে দিলাম। ফারজানা পুছিল। আনিকার ফেস দেখে বোঝা যাচ্ছে তার বেশ খারাপ লেগেছে বা বেশ কষ্ট পেয়েছে। আর লাগবেই না বা কেন? বুঝেছিলাম যে আপনার কেউ আছে। খোদার কসম, তার সাথে আমার রিলেশন নেই। এটা সত্যি যে আমি তার পিছনে ঘুরেছিলাম। ট্যুরে যাবার আগ পর্যন্ত ঘুরেছি এবং তোমার সাথে বিয়ে হবার 2 দিন আগ পর্যন্ত মেসেজ দিয়েছি, কল করেছি, কিন্তু তারপর থেকে আর কিছু করিনি। বিশ্বাস করো। আচ্ছা, বিশ্বাস করলাম। পাশে শুয়ে পড়লাম। আবার ফোন দিয়েছে। এবার দিলাম ব্লক। আনিকা অন্য পাশে মুখ করে রেখেছে। মনে হচ্ছে কান্না করছে। ঘুরে দেখি সত্যি কান্না করছে। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে বালিশের উপর পড়ছে। পাশে টেনে বুকে জড়িয়ে ধরলাম। বুকে মুখ গুজে এবার ফুপিয়ে কেঁদে উঠল। কি করবো বুঝতে পারছি না, আর কি বলবো সেটাই বুঝতে পারছি না। এই বালটার কি হয়েছে বুঝলাম না। ফোন দিতে গেল কেন? আপনি আমাকে ওখানে ডিভোর্স দিয়ে দিতেন, তাহলে তেমন হতো না। এমনভাবে কষ্ট পেতাম না। কেন যেন সব ভালো আমার সাথেই হয়। বুঝলাম ভয় পাচ্ছে। যদি তাকে ছেড়ে দিই। এত ভয় পাওয়ার কিছু নেই। আমি কোথাও যাচ্ছি না। তোমাকে ছেড়ে দেওয়ার জন্য এখানে নিয়ে আসিনি। যদি ছেড়ে দিতাম তাহলে ওখানে ডিভোর্স দিয়ে দিতাম। সারা জীবন এমনভাবে পাশে রাখবো বলেই তো নিয়ে এসেছি। ছেড়ে দিবেন না তো? কক্ষনো না। বললাম না, ডিভোর্স দিলে তখনই দিয়ে দিতাম। বুক থেকে মাথা সরিয়ে চোখ মুছে কপালে একটা চুমু দিয়ে বললাম, এত সুন্দর বউ রেখে কেউ অন্যদিকে চোখ দিবে? আমি আমার বউকে ভালোবাসি। বুকে জড়িয়ে নিলাম। চুপ করে আছে। শুয়ে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়ি। বিকেলে আনিকার ডাকে ঘুম ভাঙলো। বলো। নামাজ পড়বেন না? ওঠেন। আব্বু কি বলেছে ভুলে গেছেন? না, ভুলবো কেন? উঠে বসে গেছি। বাইক হাতছাড়া করা যাবে না। ওটা আমার দ্বিতীয় বউ। বউ মানে? না মানে আমার বাইককে বউয়ের মতোই মনে করি, তাই বললাম। কোমরে হাত দিয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। এমনভাবে বসে থাকলে না জানি কি কি শুনতে হবে। উঠে অজু করে নামাজ পড়তে এলাম। পরের দিন কলেজে আনিকাকে সাথে করে কলেজে নিয়ে এলাম। এখানে ভর্তি করাবো তাই। হেঁটে নাকি পড়তে চাই। আব্বু পারমিশন দিল, তাই নিয়ে এলাম। দোস্ত, ওর সাথের মেয়েটা কে? তোর সতীন না তো? তার জন্য এমন করছে না তো? আমি কিভাবে বলবো? হয়তো কাজিনদের মধ্যে কেউ আছে। গতকাল আমার সাথে মশকরি করে ব্লক করেছে। আজকের প্রতিশোধ নেব। আমাকে ব্লক করে ওর সাহস কত? গতকাল আবার কি করেছে? মেইলি কণ্ঠে কথা বলে বলল সে নাকি তার বউ। বলেই ফোনটা কেটে দিল। আবার ফোন দিলাম, তখন ব্লক করে দিয়েছে। দাঁড়া তুই, ওর ব্যবস্থা আমি করে আসছি। এদিকে আসছে কি জন্য বুঝলাম না। আনিকার হাত ধরলাম। হাত ধরে হাঁটতে লাগলাম। সামনে আসতেই, আপু কেমন আছেন? পরিচিত হয়ে নিন, এটা আমার বউ আনিকা। আমার কথা শুনে তার হাসি মাখা মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। বউ মানে? তুই আমার সাথে মশকরি করছিস? কি যে বলেন না আপু, আমার এতটাও দুঃসাহস হয়নি যে আপনার সাথে ফাজলামি করব। সত্যি এটা আমার বউ। বলেছিলেন না আমি পরিবর্তন কেন হয়েছি? এই জন্য আমি পরিবর্তন। আসলে ঘুরতে গিয়ে বউ কুড়িয়ে পেয়েছি। তোর হাসি আমি ভালো করেই বের করব। বউ কুড়িয়ে পাওয়া যায়? এই মেয়ে, তুমি আকাশের কে? বিশ্বাস না করলে কিছু করার নেই। চলো প্রিন্সিপালের কাছে গিয়ে কথা বলি। হাত ধরে পাশ কাটিয়ে আসতে যাব, তখন আমার হাত ধরলো। আপনি আমার হাত ধরলেন কেন? তুই এমনভাবে ইগনোর করছিস কেন? হাত ছাড়িয়ে বললাম, ইগনোর করার কি দেখলেন? সেটা যাই হোক, এখন এমনভাবে আমার হাত ধরবেন না। আমাকে কোনো প্রকার স্পর্শ করবেন না। আমি করব, তাতে কার কি রে? আমার বরকে স্পর্শ করার অধিকার আপনার নেই। আর পরপুরুষকে এমনভাবে স্পর্শ করা হারাম। আপনি এসব জানেন না আপু? এই মেয়ে, তুই চুপ থাক। আমাদের মাঝে কথা বলবি না, না হলে তোর জন্য সেটা ভালো হবে না। আমার বরকে নিয়ে কিছু বললে অবশ্যই আমি চুপ করে থাকবো না। আমি ওনার বিয়ে করাবো। এই চলুন তো। চলো। দুজনে ওখান থেকে চলে এলাম প্রিন্সিপালের রুমে। প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম। কি রে, কি হয়েছে? তোর চোখে পানি কেন? আমি ভেবেছিলাম গতকাল আকাশ মেইলি কণ্ঠ নকল করে আমার সাথে কথা বলেছিল, কিন্তু আমার ধারণা ভুল ছিল। সত্যি ওটা মেয়েই ছিল, আর ওই মেয়ে ওর বউ।
ধুর, মিথ্যা বলছে। বিয়ে হলে জানতে পারতি না? হয়তো তোকে জেলাস ফিল করানোর জন্য এমন করেছে। হতে পারে। এর শোধ আমি কড়ায় গন্ডায় উঠিয়ে নেব। এই তুই এদিকে আয়। আবার কি হলো? আসছি, যা শুনে আসছি। আর হলোটা কি? আকাশের সাথে ওই প্যাকেটটাকে, চোখ ছাড়া তো কিছুই দেখা যায় না, প্যাকেটই বলা চলে। ও, ওটা ওটা তো আকাশের বউ, অনিকা। আর প্যাকেট বলছেন কাকে? আপনার থেকে সুন্দর আছে। আমার সাথে মজা করলে কানের নিচে দুটো থাপ্পড় বসিয়ে দেবো। বিয়ে হলো আর আমি জানতে পারলাম না? বিশ্বাস না হবারই কথা। অনুষ্ঠান করবে বলেছিল, হয়তো ইনভাইট কার্ড পেয়ে যাবেন আজকালের মধ্যেই। দুজনে কি আমাকে বোকা পেয়েছিস? এটা সত্য। আমরা ট্যুরে গিয়েছিলাম একসাথে বান্দরবনে, তখনই এই অঘটনা ঘটলো। বললাম তো, অপেক্ষা করেন, হয়তোবা আপনাদের বাসায় দাওয়াত চলে যাবে। মানে যা তা বলবে আর বিশ্বাস করে নেব? ট্যুরে গিয়ে বিয়ে, এটা কিভাবে সম্ভব শুনি? বিশ্বাস না করলে আমার কিছু করার নেই, এটাই সত্যি। আর এখন তো এইসব বলে লাভও নেই। সময় থাকতে মূল্য দেননি, কুত্তার মতো ঘুরিয়েছেন, অপমান করেছেন। আর এখন ভালোবাসা দেখাতে এসেছেন। এইসব ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। বেশি কথা বলবি না, এখন তুই তোর কাজে যেতে পারিস। কিছু তো মাথায় ঢুকছে না রে। এটা কি সত্যি, নাকি দুজনে তোর সাথে মজা করছে? আর মেয়েটা কে? সত্যি যদি হয়ে থাকে তাহলে কি হবে? আমার কি হবে? আমি কি করব? এমন ভাবে সবকিছু শেষ হয়ে যাবে? এত সহজে আমি ছাড়বো না। তুই কি করবি? বিয়ে হয়ে গেলে তোর কিছু করার নেই। রাস্তায় কাটা দেখলে মানুষ কি করে, আমি তাই করব। এই মেয়ে পাগল হয়ে গেছে। এমন কিছু করতে যাস না যেটাই বিপদ হয়। তাকে ইগনোর করার আগে এইসব ভাবা উচিত ছিল। আকাশ যদি ওই মেয়েকে বউ হিসেবে মেনে নিয়ে থাকে, তাহলে তোর বোঝা উচিত যে আকাশ তোকে এখন চায় না। ওদের কোনোভাবে ডিভোর্স করাতে সক্ষম হলেও তোর কিছু হবে না। আমি না পেলে কাউকে পেতে দেব না। সোনাগাড়া হতে দিবি নাকি? অলরেডি তাদের বিয়ে হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। হয়তো কিছুদিন পর তোকে আন্টি বলবে। এখন তুই চুপ থাকবি? প্রিন্সিপাল স্যারের কেবিন থেকে বেরিয়ে কেরানি স্যারের কাছে এসে বাকি কাজ শেষ হতে হতে ক্লাসের সময় হয়ে যায়। তাই আনিকাকে সেকেন্ড ইয়ারের ক্লাসরুম দেখিয়ে আমি আমার রুমে এলাম। এসে রাকিবের পাশে বসে ক্লাসে মন দিলাম। কিরে, এই মেয়ে সেই মেয়েটা তো সেকেন্ড ইয়ারের ক্লাসরুমে কি করে? শালা কত লুচ্চা, যেখানে যাচ্ছে সিনিয়র আপুর পেছনে পড়ে থাকছে। চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যায় না তো। দেখতে কেমন আছে কে জানে, মনে হচ্ছে কালো অথবা দেখতে খারাপ আছে, তাই এমন প্যাকেট হয়ে আছে। চোখ দেখে মনে হচ্ছে সুন্দর আছে। চোখের আশেপাশে মেকআপ করে রাখতে পারে। আজকে বিকালে ওদের বাসায় গিয়ে দেখে আসবো, আসল ঘটনা কি সেটা দেখে আসবো, শুনে আসবো। তাহলে তো সব কিছু জেনে যাবি। ওখানে গেলেই তো সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি। টিফিন পিরিয়ডে ক্লাস থেকে বেরিয়ে এলাম। সেকেন্ড ইয়ারের ক্লাসের সামনে আসতেই আনিকা আমাকে দেখে সিট থেকে উঠে চলে আসে। এসে রাকিবের পাশে এসে বসলাম। কী রে মনি, তোকে এত খুশি দেখাই কেন? পাখি আসবে। মানে নাইমা আসবে? ভালো তো। তার জন্মস্থান এদিকে, দাদার বাড়ি নানার বাড়ি এদিকে, আসবেই তো। তোর এত খুশি হবার কি আছে? সে তুই বুঝবি না, এখনই আসবে না, আসবে মাসখানেক পরে। তাই বল। সময় শেষ হতেই ক্লাস থেকে বাসায় চলে আসি। বেচারি শুধু তাকিয়ে থেকেছে। মায়া হচ্ছে তার জন্য। যদি রিলেশন থাকতো তাহলে ডিভোর্স দিয়ে চলে আসতাম, কিন্তু আমার সাথে যে ব্যবহার করেছিল সেগুলো ভেবে ডিসিশন চেঞ্জ করেছিলাম। আর একটা বিষয়, তার ব্যবহারে এটা বোঝাতো তার সাথে আমি সুখী হতে পারবো না। সেসব যাকে যা হয়েছে ভালো কিছুই হয়েছে। বাসায় এসে ওয়াশরুম এলাম। দুজনে একসাথে ওয়াশরুম এসেছি। আমি ভেবেছিলাম হুজুরনি হয়তো আনরোম্যান্টিক, কিন্তু না, বেশ রোম্যান্টিক। গোসলের ফরজটুকু সেরে ঝর্ণা ছেড়ে দিলাম, দিয়ে আনিকাকে ওয়ালে চেপে ধরে ঠোঁটে কিস দিলাম। আনিকা আমার দিকে তাকিয়ে আছে। ওই মেয়েটা আমাদের ক্লাসে শুধু ঘুরে ঘুরে দেখছিল, মনে হচ্ছে আমাকে গিলে খাবে। বাদ দাও ওই মেয়ের কথা, তার সাথে কথা বলার প্রয়োজন নেই। তোমাকে ভুলভাল বুঝাবে, বলবে, দেখে নিও। আমি আপনাকে বিশ্বাস করি। আপনাকে বিশ্বাস করে সেই চট্টগ্রাম থেকে এত দূরে চলে আসছি। এখন কে কী বলল দেখার বিষয় না। সে বললেই সে বিশ্বাস হবে এমন তো নয়। এক আল্লাহর উপর ভরসা আছে। আর দুই, আপনি
আমি জানি যদি আমার সাথে কিছু হয় তাহলে অবশ্যই সেটাই আমার জন্য কল্যাণ আছে। আমি জানি আল্লাহ কখনোই আমাকে একা ছেড়ে দেবেন না। কপালে একটা চুমু দিয়ে বললাম, জি সেটাই। ঘুরিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে চুপচাপ ঝর্ণার নিচে দুজনে দাঁড়িয়ে আছি। কারো মুখে কোনো কথা নেই। বেশিক্ষণ এমনভাবে থাকা যাবে না, তখন দেখা গেল ঠান্ডা লেগে যাবে। তাই তাড়াতাড়ি গোসল সেরে বেরিয়ে এলাম। এসে নামাজ পড়ে খাবার টেবিলে বসলাম। এখনও নামাজ পড়া হয়নি। উঠে আবার রুমে এসে দেখি মনোজাত করছে। পাশে বসে ওর হাত থেকে মুঠ করে 2 হাত আমার মুখে ঘষে দিলাম। মনোজাত করে মিটমিট করে হাসছে। তোমার সব চাওয়া আমি নিয়ে নিলাম। আমার সব চাওয়া তো আপনাকে ঘিরে। গালে একটা চুমু দিয়ে বললাম, খেতে আসো। আব্বু আম্মু বসে আছে, ওঠো। উঠে এসে দেখি আব্বু আম্মু খেতে শুরু করেছে। বিকালে গিয়ে কার্ডগুলো সবার বাসায় পৌঁছে দিবি। হুম। আনিকা এসে পাশের চেয়ারে বসতে বসতে আম্মু বলল, আনিকা, আগামীকাল আমার সাথে জুয়েলারির দোকানে যেও। তুমি কি শাড়ি নিবা? যদি শাড়ি পরো তাহলে নিব, না হলে কেনার প্রয়োজন নেই। একটা নিবে, বেশি না। আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলল, একটা হলেই হয়ে যাবে। আমার নেকাব, হিজাব, বোরকা, 3 পিস এইসব হলেই হবে। ওকে, তুমি যা যা নিবা নিয়ে নিও। কোনো লজ্জা পেতে হবে না, দাম শুনে বা দেখে ভয় পেতেও হবে না। জি আব্বু। মেয়ে হবে হবে ভেবে হলো না, আল্লাহর কোনো সন্তান দিল না। এত দোয়া করলাম আল্লাহর কাছে, এত চাইলাম কিন্তু হয়নি। তবে এখন আশা পূরণ হয়েছে। আহ, আব্বু ডাক শুনে মন জুড়িয়ে যাচ্ছে। এমনভাবে বলছে মনে হচ্ছে কখনো আব্বু ডাক শুনিনি। এত অভিনয় করার কি আছে বুঝলাম না। এসব তুই বুঝবি না, তবে সময় হলে অবশ্যই বুঝবি। কথা বলতে বলতে খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে কার্ড নিয়ে আত্মীয় স্বজনদের দিতে বের হয়ে গেলাম। সবাইকে কার্ড দেয়নি। যারা কাছের লোকজন তাদের ফোন দিয়ে বলে দিয়েছে। না হয় কত কি বলবে, আত্মীয় স্বজন বলে কথা, এদের খুশি করা সম্ভব নয়। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? বাসায় কেউ নেই? আপনার ছেলে কোথায়? আত্মীয় স্বজনদের বাসায় ইনভাইট কার্ড দিয়ে গেছে। অনেক দিন পরে এসেছো। সব কিছু ঠিক আছে তো? কোনো সমস্যা হয়নি তো? সব কিছু ঠিক আছে। আপনাকে অনেকদিন দেখিনি, তাই সেই টানে টানেই চলে এলাম। আর আকাশের কাছে একটু প্রয়োজন ছিল, তাই আরও এসেছি। বসো, নাস্তার ব্যবস্থা করি। আর আমার বৌমার সাথে পরিচয় করিয়ে দিই। বৌমা মানে? আকাশের বিয়ে হলো কবে? বসো, নাস্তার ব্যবস্থা করি, তখন না হয় বলা যাবে। তুমি একটু বসে থাকো। তাহলে সত্যি? আন্টি তো আর মিথ্যে বলবে না। মেয়েটা কোথায় আছে? দেখতে পাই না তো। ফারজানা এদিকে সেদিকে উকি ঝুঁকি মারছে। আম্মু বাসায় যা ছিল সেগুলো দিয়েই নাস্তার ব্যবস্থা করে নিয়ে আসে। তারপর আনিকাকে ডাক দেই। আম্মু ডাক শুনে রুম থেকে বেরিয়ে আসে। ফারজানা, এটা আমার বৌমা আনিকা। আনিকা, এটা তোমার শ্বশুরের বন্ধুর মেয়ে ফারজানা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। মেয়েটা সত্যি সুন্দর আছে। আমি ভাবছিলাম হয়তো দেখতে খারাপ হবে, কিন্তু এমনভাবে ছেড়ে দেব? কখনোই না। বাসার ভেতরও স্কাপ। বোঝা যাচ্ছে বেশ পর্দাশীল আছে। আম্মু, আমি কি আবার রুমে যেতে পারি? আচ্ছা যাও। আনিকা চলে যায়। আম্মু বলে বিয়েটা কিভাবে হয়েছে। আমি ঘুরে ফিরে রাতে আব্বুর সাথে দেখা করে বাসায় এলাম। যদিও এতক্ষণ রাকিব সাথে ছিল, দেখতে দেখতে বেশ কিছুদিন পেরিয়েছে। ফারজানা পুরো অবস্থা দেখে মায়া হচ্ছে। ছিল কেমন আর এখন হয়েছে কেমন। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে। এ আগুনে যে পুড়েছে সেই বুঝেছে কেমন কষ্ট। আমি মনে করি সে তার নিজের ভুলেই এমন কষ্ট পাচ্ছে। তবে আমার উচিত তো হয় না অন্য মেয়েকে নিয়ে ভাবা। তিনজনে বাইকের দিকে এগিয়ে যাচ্ছি, তখন ফারজানা আপু সামনে এসে দাঁড়ালো। না জানি কি বলে। আমাকে বিয়ে করবি? আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মনে হয় দম বন্ধ হয়েই মারা যাব। তা কোনোভাবেই সম্ভব না। আনিকা আমার হাত শক্ত করে ধরলো। মনে মনে বললাম, তোমার ভয় পাবার কিছু নেই। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আমার অনেক কষ্ট হয়। আমি সব কিছু বুঝতে পারলেও আমার কিছু করার নেই। আমি বিবাহিত, আমার বউ আছে। তারপরেও কিভাবে এসব বলছেন আমার বুঝে আসে না। আমি মনে করি আপনার এমন অবস্থার জন্য আপনি নিজেই দায়ী। আপনাকে সামলাতে হবে। আমি আপনার সহানুভূতি বা এসবের সঙ্গী হতে পারবো না।
পাশ কাটিয়ে বাইকের কাছে চলে এলাম। কৃতিকর্মের ফল। একটা সময় ছিল কতই না কথা শুনিয়েছে এবং অপমান করেছে, ইগনোর করেছে, কথা বলেনি, কথা বলতে গেলে এড়িয়ে গেছিল। আজকে তার কি অবস্থা? তুই তার পছন্দের লিস্টে কখনোই ছিলিই না ভাই, তাহলে এখন কেন তার পছন্দ হয়ে গেলি? বুঝলাম না। চোখের ইশারায় চুপ করতে বললাম। রাকিব আর কিছু বলল না। আমি বাইকে উঠতেই আনিকা বাইকের পিছনে উঠে বসলো। তারপরে তিনজনে চলে আসি। সময়ের মূল্য। তোদের ভেতরে রিলেশন থাকলে হয়তো ওই মেয়েকে বাসায় নিয়ে আসতো না, ওখানে ডিভোর্স দিয়ে চলে আসতো। ও কেঁদে লাভ নেই, ভাগ্য না থাকলে কিছু হবে না, কেঁদে কাউকে বেঁধে রাখা সম্ভব না। প্রয়োজনে জোর করে কেড়ে নেব। ও আমার জন্য অপেক্ষা করতে পারতো না? তোকে বুঝিয়ে আমার কাজ নেই, তুই এখন অবুঝদের মতো আচরণ করিস। বাসায় চলে আসি। খাবার সময় তোমার কি স্মার্টফোনের প্রয়োজন? বর্তমান সময়ে এটা ছাড়া চলা তো সম্ভব না। না আব্বু, একবার শখ হয়েছিল স্মার্টফোন চালানোর, তাই 3,000 টাকা দিয়ে একটা ফোন নিয়েছিলাম। কয়েকদিন ফোন চালিয়ে আবার লস করে বিক্রি করে দিয়েছিলাম। কেন বিক্রি করার প্রয়োজন হলো কেন? ইমান নষ্টের মেন কারিগর ফোন। এতদিনে যা অর্জন করেছি সব নষ্ট হয়ে যাবে। ফোনে আসক্তি, ফোনে নোংরা ভিডিও এসব আসছিল, তাই আরও বিক্রি করেছিলাম। তোর কোনো কর্মের ফল জানি না, তবে আজকে একটা কথা শোন এবং মাথায় রাখ, বৌমাকে আগলে ধরে রাখিস, তাতে তোর লাভ ইহকালে এবং পরকালেও হবে। আব্বু কথাটা আমাকে উদ্দেশ্য করে বলে মুচকি হাসে। আব্বুর দিকে তাকিয়ে দেখি তার চেহারাটা কেমন অন্য দিনের থেকে বেশি উজ্জ্বল। আব্বু আম্মু দুজনেই ধার্মিক, শুধু আমি শয়তান। দাখিল পর্যন্ত মাদ্রাসায় ছিলাম, তখন মোটামুটি ঠিক ছিল। যখন মাদ্রাসা থেকে কলেজে ভর্তি হলাম তখন থেকেই আমরা দুজনকে শয়তানে আরও পেবাসে। প্রশ্ন হচ্ছে, শয়তান আমাদের ধরেছে না আমরা দুজনে শয়তানকে ধরেছি? সেটা নিয়েই কনফিউজড। মানে সুযোগ পেলেই নামাজে ফাঁকি দিই। আনিকার বিষয়ে কি আর বলবো, দেখতেই পাচ্ছি। আম্মুকে দেখলাম কিছু নিয়ে একটা চিন্তিত, বুঝলাম না কি হয়েছে। আব্বু আবারও বললেন, পাশাপাশি দুইটা পাতিল থাকলে যেমন ঠুকিটুকি হয়, তেমনি সংসার জীবনে এমন অনেক ঠুকুটুকি হবে, ঝগড়া হবে, ভুল হবে। তাই বলে রাগের মাথায় উল্টাপাল্টা ডিসিশন নিস না। ভুলেও এমন কিছু করিস না যেটার কারণে তোকে পরে আফসোস করতে হয়। জীবন থেকে যা চলে যা তা আর ফেরত আসবে না। সেই জিনিসটার থেকে হয়তো ভালো কিছু পাবি, কিন্তু সেই জিনিসটা পাবি না। জি বুঝলাম। বুঝলেই হবে না, আমল করতে হবে। যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত তো ভুলভাল সিদ্ধান্ত নিতে পারবি না ইনশাল্লাহ। বয়স হবে তখন, আশা করি সব কিছু বুঝবি। আজকে আব্বুর নসিহত শুনতে শুনতেই খাওয়া শেষ করলাম। আজকে কিছু বলেনি বা ফালতু কোনো গল্পও করেনি, সব কাজের কথাই বলেছে। খেয়ে এসে শুয়ে পড়লাম। 30 বছর পর আব্বু মারা গেল, 2 দিন হলো। খুব বেশি মিস করছি। মনে হচ্ছে কিছু নেই, ভিতরটা কেমন হাহাকার করছে। এতদিন মাথার উপর ছাউনি হয়েছিল, এখন সেটা নেই, ফাঁকা। এখন কে আমাকে বকাঝকা করবে? আনিকার সাথে ঝগড়া হলে কে আমাকে মারবে, বকবে? এগুলো ভাবতেই চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। চোখ মুছে আনিকার দিকে তাকিয়ে আছি। আনিকা 2 দিন থেকে একদম চুপচাপ। আব্বুর মৃত্যুতে মনে হচ্ছে আমার থেকে সে বেশি কষ্ট পেয়েছে। আম্মু আজ থেকে 10 বছর আগেই মারা গেছেন। 3টা ছেলে মেয়ে, বড়টা ছেলে, তারপর একটা মেয়ে, তারপর আরেকটা ছেলে। বড় ছেলের বিয়ে দিয়ে একটা মেয়ে হয়েছে, আর মেয়ের বিয়ে হয়েছে এই কিছু মাস হলো, আর ছোটটার এখনও বিয়ে দিইনি। গল্পটা এখানে শেষ করছি। এই কয়েক বছরে অনেক কিছুই ঘটে গেছে, যা শব্দ তুলে ধরা সম্ভব না। ফারজানাপুর বিয়ে হয়েছে, সে এখন 2 বাচ্চার মা। এখনও আমার সাথে দেখা হলে শুধু তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলে না। গল্প ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন নতুন গল্প দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান চলে যায়। আল্লাহ হাফেজ।